চেয়ারে বসেই আমাকে নির্যাতনের জন্য কারেন্টের শক দেওয়ার জন্য পায়ে হাঁটুতে মারার জন্য যখন আমাকে প্রস্তুতি নিতে বলতো, এই চেয়ারে যারা বসে তারা মন্ত্রী হয়। আমি বললাম, এটা কি বললেন? বলছি, হ্যাঁ, এই যে এখন আপনাদেরকে নির্যাতন করা হচ্ছে, আবার আপনারা যখন ক্ষমতায় যাবেন আপনাদের নির্দেশে ওদেরকে ধরে নিয়ে এসে আমরা আবার পিটাবো। চোখ বেঁধে আমাকে দুটা প্রপোজাল দিল। বললো যে এখন যদি আপনাকে আমরা শ্যুট করি তাহলে এটার নাম হবে বন্দুকযুদ্ধ, আর যদি আপনাকে ছাদ থেকে ফেলে দেই তাহলে হবে আপনি পালাতে গিয়ে মারা গেছেন। আপনার কথায় শিবির চলে, আপনার কথায় জামাত চলে। আপনার বহুদিন ধরে খুঁজতেছি, আপনার নামে 20 লাখ টাকার আমার তখন ডিক্লারেশন আছে। আমি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শফিকুল ইসলাম মাসুদ সহ শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে। হেডলাইন টিভিতে আমি গিয়ে দেখতেছি অফিসে। মিন্টো রোডে ডিপিএসে তাদের ঘোষণা ছিল যে এখানে শুধুমাত্র আজরাইলের কার্যক্রমটাই আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, আর বাকি সব আমরা নিয়ন্ত্রণ করি। অসুবিধা নেই। ওই পুলিশ যে অ্যারেস্ট করতে গেছে, যারা দেখেছে আমার বক্তৃতা চলতেছে, তারা মনে করছে এত লোক এখানে আছে, এটা বুঝতে পারেনি। এরা ওই যে ফাঁকে ফাঁকে গাড়ি ডেকে ফেলছে। প্রথমে গাড়ি একটা আসছিল, পরে নিচে নেমে দেখলাম তো প্রায় 10-12টা গাড়ি চলে আসছে। গাড়িটা কার কাজ করছে? তা আমি যখন দেখে ফেলছি, আমি ভাইদেরকে বললাম যে আপনারা ভয় পাবেন না, আমাদের হয়তো অ্যারেস্ট করার জন্য প্রশাসনের লোকরা আসছে, আপনারা স্বাভাবিক থাকেন। এটা বলার পরে ওই যে প্রশাসনের যে সে বলেছে, মাসুদ ভাই আপনি বক্তৃতা বন্ধ করেন না। হ্যাঁ, বলছে আপনি বক্তৃতা বন্ধ করেন না, আপনি বক্তৃতা চালান, আপনার বক্তৃতা ভালো লাগতেছে আমাদের। মন থেকে বলছে না কি বলছে আল্লাহ মালিক ভালো জানে, হয়তো প্রস্তুতির জন্য সময় নিচ্ছে, হইতে পারে, আবার মন থেকেও বলতে পারে। বলছে আপনার বক্তৃতা আপনি চালান, আপনি বক্তৃতা থামায়েন না, কারণ তারা লোকেরা নাড়াচাড়া করবে, আমাদের অসুবিধা হবে। আর আপনার বক্তৃতা আমরা শুনতেছি, ভালো লাগতেছে, এবং আমরা এই অকিটকি দিয়ে আমাদের হেডকোয়ার্টারে আমরা আপনার বক্তৃতা শোনাচ্ছি যে আপনি কী বক্তৃতা করতেছেন। তা আমি বললাম যে ভাই, আপনারা প্রশাসনের লোক চলে আসছেন, আর্মস দেখাচ্ছেন, ওয়াকিটকিতে শব্দ শোনা যাচ্ছে, এই সময় কি আর কেউ আমার এই বক্তৃতা শুনবে? বরং আপনারা যে কাজে আসছেন চলেন। আমি এই বলে আমি উঠে হাঁটা শুরু করছি। আপনি নিজেই? হ্যাঁ, আমি জানি যে এখান থেকে তো তারা কোনো কনসিডার করবে না। বললাম চলেন। তো আমি জুতা পরতে গেলাম, বললো যে জুতা লাগবে না। আর দেখেন প্রথম ভাষাটা কী ছিল আর এখন কি বলছে, জুতা লাগবে না। আমি বললাম জুতা নেবো না? বলছে যে না, জুতা লাগবে না, লাইভই থাকবে কি না, আপনি জুতা দিয়ে কী করবেন? হ্যাঁ, ওই কেবে জুতা লাগবে না, চলে। তো জুতা ছাড়াই আমরা যে কজন ছিলাম আমাদেরকে উঠিয়ে নিয়ে গেল। নিয়ে গিয়ে তো দেখি যে মানে আমরা যাওয়ার আগে মিডিয়া হাজির হয়ে গেছে সব, মানে ওই ফাঁকে সব কাজ কমপ্লিট করছে, মিডিয়া হাজির। আমি তখন ছাত্র শিবিরের আমাদের পল্টন থানায় আজ কাজ করি, মহানগরী প্রচার বিভাগে সময় দিই। এই কোনো পরিচয় নেই, পরিচয় কি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শফিকুল ইসলাম মাসুদ সহ শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে। হেডলাইন টিভিতে আমি গিয়ে দেখতেছি অফিসে। আমি দেখে হাসতেছি, আমি বললাম যে এটা কী আপনারা করতেছেন? বললো যে এটা প্রশাসনের নির্দেশনা, আমাদেরকে এভাবে স্ক্রল দিতে বলা হয়েছে। ঠিক আছে দেন। ডিসি বিপ্লব আমাকে ডাকলো, এরকম টেবিলে বসে আমাকে বলল যে আপনার সাহস কত বড়? কেন? আমার সাহসে কী হলো? বলে যে আপনি ধানমন্ডি মোহাম্মদপুর এলাকায় ঢুকছেন, আপনার কি এটা জানা নাই যে এখানে একটা পিঁপড়া ঢুকতে এবং বাইরে হতে আমার অনুমতি লাগে? আমি বললাম, ওটি কি বাংলাদেশে কোনো বিচ্ছিন্ন দ্বীপ নাকি? বলছে এত কথা বললেন না, টের পাবেন। আমরা সেটা তো ভিন্ন জিনিস, আপনাকে গ্রেপ্তার করছেন, আমাকে আইনের হাতে তুলে দিবেন, আইন ব্যবস্থা নেবে আমার যদি মামলা থাকে। এরপরে কম্পিউটার ওপেন করলো, কম্পিউটার ওপেন করে আমার সব মিছিল দেখাইতেছে, বলছে এটা আপনি না, এটা আপনি না, এটা আপনি না। আমি বললাম হ্যাঁ সবই তো আমি, ঠিকই আছে। তো মিছিল কি অন্যায়? সমাবেশ কি নিষিদ্ধ করা হয়েছে? এই কারণে কি আমাকে গ্রেপ্তার করা হবে? আর এই মিছিল মিটিং দেখায় আপনি আমাকে কি বুঝাইতে চান? বলছে যেটা বুঝাইতে চাই সেটা হলো যে এই পুরা রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য নেপথ্যে মূল হলেন আপনি। আমি বললাম আমি তো শিবির ছাড়ছি এখন থেকে 7 বছর আগে, 2007 সালে আমি ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম শেষ করে আমি জামাতে। বলছে না, আপনি শিবির ছাড়ছেন, বাট শিবির এবং জামাত দুটাই আপনি চালান। আমি বললাম সর্বনাশ করছেন, আমার এত যোগ্যতা এটা তো আমি জানি না, আপনারা জানলেন কীভাবে? বলছে এটা জানেন না, এটা আপনার ব্যর্থতা, কিন্তু আপনার কথায় শিবির চলে, আপনার কথায় জামাত চলে। আপনারা বহুদিন ধরে খুঁজতেছি, আপনার নামে 20 লাখ টাকার আমার তখন ডিক্লারেশন আছে, যে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শফিকুল ইসলাম মাসুদকে ধরিয়ে দিতে পারলে একদম পুলিশের ডিএমপিতে ছিল, ঘোষণা ছিল আমাদের এরকম 20-25 জনের, তার মধ্যে নাম্বার 1 আমাকে। এটা হলো 28 অক্টোবর থেকে আমাকে টার্গেট, 2006 সালের। এবং এটা আওয়ামী লীগ বহুদিন মানে বিভিন্ন জায়গায় এটা দেখাতো, প্রজেক্টরে দেখাতো। আমাকে নাম দিয়েছিল নিজামী মুজাহিদের সেনাপতি,
এই স্ক্রল করে আমাকে দেখাইতো, কি দেখাইতো, আমার হাতে একটা ছোট, এত এক হাত পরিমাণ বা তার ছোট একটা লাঠি নিয়ে আমি তখন, অথচ তারা মানে স্ট্যান্ড গান ব্যবহার করেছে, AK-47 ব্যবহার করেছে, চাইনিজ পিস্তল ব্যবহার করেছে। বিপরীত পক্ষে যারা ছিল 14 দলের আওয়ামী লীগের শেখ হাসিনার তৎকালীন নির্দেশে যে লগি বৈঠা, মূলত তো লগি বৈঠা শোপিস, আসলে তো নিয়ে আসছিল একদম সব আগ্নেয়াস্ত্রগুলো। তো তখন থেকে তারা আমাকে টার্গেট করেছে। ওই সময়ে তারা আমাদের এই অফিসে আগুন ধরাতে চেয়েছিল, এই মহানগর অফিস, এখান থেকেই আমাদের প্রোগ্রাম উত্তর গেটে ছিল, অফিসে আগুন ধরাতে চেয়েছিল। ওই প্রোগ্রামটা আমাদের ব্যর্থ করতে চেয়েছিল এবং আমাদের তারা মূলত একটা ভয় তৈরি করতে চেয়েছিল। সেদিন তারা ব্যর্থ হয়েছে। সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত 12 ঘন্টা আমরা লড়াই করেছি। শেষ পর্যন্ত তৎকালীন বিডিআর এবং পুলিশ সহ এসে আমাদেরকে একটা আন্ডারস্ট্যান্ডিং করায়, আমি বললাম যে একটা লোক তাদের ওখানে থাকা অবস্থা আমরা এখান থেকে যাব না। আমাকে অনেক রিকোয়েস্ট করলো, আমি বললাম ভাই দেখেন, সকাল থেকে আমরা একসাথে আছি, আপনারা প্রশাসনের লোকরা আছেন, আমরা আপনাদেরকে কিন্তু কোনো ক্ষতি করি নাই, সুতরাং আপনারা তাদেরকে সরাইতে হবে আগে, তারপরে। আবার ওদের সাথে কি কথা বললো, ওরা গেল, তারপরে আমরা আমাদের ভাইদেরকে নিয়ে, আমি তখন শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করি, এই পাশেই আমাদের শিবির অফিস, আমি ওখানে আসলাম। প্রথম রাতে দেখেন গ্রেপ্তার করে আমাকে রাত 3টার সময়, এই তো ডিসি বিপ্লব কুমার বললো যে বুঝতে পারবেন আপনি, তা আমি তখনই বুঝছি যে আমাকে তারা স্বাভাবিক রাখবে না। রাত 3টার সময় আমাকে মাইক্রোতে করে ডিবির কয়েকজন সদস্য সহ আমাকে বললো যে আপনার বাসায় যেতে হবে। তা আমি বাসায় যাচ্ছিলাম না, যে আমার ওয়াইফ তখন 7-8 মাসের প্রেগনেন্ট, আমার মা বৃদ্ধা, আমার বাবা বৃদ্ধা, দুইজনই বাসায়, একটা বাচ্চা তখন আমার আছে। আমি খুব শক্ত থাকার চেষ্টা করলাম, তো যারা যত কিছুই করুক আমি কোনোভাবেই আমার বাসায় আমি নিয়ে যাব না তাদেরকে। আমি যত শক্ত থাকি তারা তত আমাকে নির্যাতন করে। এক পর্যায়ে তারা আমাকে একটা বিল্ডিংয়ে নিয়ে গেল, আমি বললাম যে ওখানে চলেন, ওখানে তাদের পাইতে পারি। তা আমি জানি যে এখানে তাদের থাকার কথা না, আমি তারপরে বললাম যে চলেন গিয়ে দেখি। আমি যাওয়ার পরে যখন পাওয়া গেল না কাউকে, তখন তারা আমার উপর আরও ক্ষুব্ধ হয়ে গেল। আমাকে নিয়ে ওই বিল্ডিংয়ের মালিককে নিয়ে আসলো, মালিককে নিয়ে এসে ছাদের দরজা খুললো, ছাদের খুলে, গেট খুলে আমাকে ছাদে উঠালো, সব থেকে আমাকে আলাদা করে ফেললো। 3জন ডিবির সদস্য আমাকে নিয়ে পিছনে, আগে হ্যান্ডকাপ ছিল সামনে, এবার পিছনে হ্যান্ডকাপ বাঁধলো, চোখ বেঁধে দিল। চোখ বেঁধে আমাকে 2টা প্রপোজাল দিল, বললো যে এখন যদি আপনাকে আমরা শ্যুট করি তাহলে এটার নাম হবে বন্দুকযুদ্ধ, আর যদি আপনাকে ছাদ থেকে ফেলে দেই তাহলে হবে আপনি পালাতে গিয়ে ঝাঁপ দিয়ে মারা গেছেন। আপনি 2টার মধ্যে কোনটা আপনার কাছে পছন্দ হয়? আপনি বলেন যে মানে একটা স্বাভাবিক মানুষের, আমি মানে আমাকে অ্যারেস্ট করেছেন, আপনি আইনের কাছে নেবেন, থানায় নেবেন, মামলা দিবেন, জেলখানায় পাঠাবেন, রিমান্ড হবে, আপনি আগেই আমাকে মেরে ফেলার ডিসিশন নিচ্ছেন কী করে? এটা একদম প্রথম যেদিন গ্রেপ্তার করলো 9 আগস্ট, সেই রাতে আমাকে 3টার সময় ওই বিল্ডিংয়ের ছাদে উঠিয়ে তাদের প্রস্তাব হলো যে আপনি যদি এখন লাফ দিয়ে পড়েন তাহলে হবে আপনি পালাতে গিয়ে মারা গেছেন, আর যদি আপনাকে এখন শ্যুট করি তাহলে আপনাকে আমরা মানে কি বলে যে বন্দুকযুদ্ধ বলে আমরা এটাকে মারতে হবে। এখন 2টার কোনটা আপনি করবেন বলেন? তা আমি বললাম যে দেখেন, আপনারা যে 2টা পথ আমাকে বলছেন, এই 2টা পথের রেজাল্ট তো একই, সুতরাং সিদ্ধান্ত আপনারা নেন। এটা রেজাল্ট তো ভিন্ন না, পথ 2টা, রেজাল্ট তো একই। বলে যে আচ্ছা বলছি, খুব শক্ত মানুষ। আমি বললাম দেখেন, আমার পরিস্থিতি আর আপনিও এটা না বোঝার কোনো কথা না। তো বলে ওখান থেকে বললো যে না, এর দিয়ে কাজ হবে না, এর দিয়ে আরও অনেক কাজ করাইতে হবে, চলো। তো দিয়ে আমাকে নামিয়ে নিয়ে চলে আসলো, নিয়ে আমাকে ডিবিতে রাখলো, ডিবিতে নিয়েই আমাকে আলাদা করে ফেললো। তো আলাদা করার পর থেকে ওই ভাইয়েরা আমার সাথে যারা ছিল তারা খুব কান্নাকাটি করতেছে। মানে অ্যারেস্টের পর থেকেই ওই ভাইয়েরা কেউ তাদের নিয়ে ভাবে না, প্রত্যেকের বক্তব্য হলো যে মাসুদ আপনি অ্যারেস্ট হলেন কেন? তা আমি বললাম অ্যারেস্ট তো আমিও হই নাই আপনাদের জন্য, আর আপনারাও আমার জন্য হন নাই। আল্লাহ তাআলা আমাদের যেভাবে নসিবে রেখেছেন ওটা হয়েছে। তো ওই দিন রাতটাই আমার জন্য মানে একটা বড় দুর্যোগের রাত গিয়েছে। রাতে নেওয়ার পর থেকেই তারা আমাকে অব্যাহত অত্যাচার করতে থাকলো, মানসিক, শারীরিক, ঘুমোতে দিল না। 5 মিনিট পর পর একজন যায়, গিয়ে জিজ্ঞেস করে আপনার বাপের নাম কি, গ্রামের বাড়ি কোথায়? তা আমি বললাম ভাই এটা তো লেখা আছে আপনাদের ওখানে।